এসকেটি অ্যান্ড অনলাইন জিওগ্রাফার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি এসকেটি। তোমাদেরকে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি ইকোনমিক জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ এবং সর্বজন বিদিত এবং বহুল প্রচলিত একটি তত্ত্ব। এই তত্ত্বটি উচ্চ মাধ্যমিকে থেকে শুরু করে যারা এখন তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী, সেমিস্টার নয় কিন্তু তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী যারা ফাইনাল সেমিস্টারের আগের সিলেবাসে যারা পরীক্ষা দেবে এবং ফোর্থ সেমিস্টার যারা পড়াশোনা করছো রবীন্দ্রভারতীর মাস্টার ডিগ্রির স্টুডেন্টের জন্য এতগুলো উদ্দেশ্যকে মাথায় রেখে আমি আজকে এই টপিকটি আলোচনা করছি। তো আস্তে আস্তে এসকেটি অ্যান্ড অনলাইন জিওগ্রাফার বিভিন্ন ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলীর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে তার উল্লেখযোগ্য জ্ঞানের ভাণ্ডারকে নিয়ে। তো তোমরা সেই ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে অবশ্যই লাইক এবং শেয়ারটা করবে। তো চলো শুরু করা যাক আজকের যে টপিক, ওয়েবারের তত্ত্ব, ওয়েবারের লিস্ট কস্ট থিওরি বাই আলফ্রেড ওয়েবার। এই তত্ত্বটি পড়ার আগে আমরা জানব যে লিস্ট কস্ট অর্থাৎ ন্যূনতম ব্যয় তত্ত্ব, এটার বাংলা করলে এটাই দাঁড়ায় ন্যূনতম ব্যয় তত্ত্ব। তো আমরা জানব যে ন্যূনতম ব্যয় বলতে তিনি কি বুঝিয়েছেন এবং আলটিমেটলি সমগ্র তত্ত্বটিকে আলোকপাত করে আমরা আদৌ এই লিস্ট কস্ট কথাটি খুঁজে পাবো কি না। তো তার আগে আমি বলে দিচ্ছি যে আলফ্রেড ওয়েবার একজন জার্মান অর্থনীতিবিদ ছিলেন এবং তিনি 1909 সালে জার্মান ভাষায় একটি পুস্তক রচনা করলেন, যেটির নাম আমি বোর্ডে লিখেছি, ইউবার ডেন স্ট্যান্ডার্ড ডার ইন্ডাস্ট্রিয়ান। এই গ্রন্থটিতে তিনি লিস্ট কস্ট থিওরি সম্পর্কে আলোকপাত করেছিলেন। এই তত্ত্বে তিনি মূলত শিল্পের অবস্থানের ন্যূনতম ব্যয়কে তিনি আলোকপাত করেছেন। অর্থাৎ এই তত্ত্বের দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে লিস্ট কস্টের। এক, কি করে সেই শিল্পটিকে সর্বাধিক মুনাফা অর্জনের আশায় তৈরি করা যায়, অর্থাৎ শিল্পের উৎপাদিত দ্রব্য কিভাবে আমরা বাজারে বিক্রি করে সব থেকে বেশি লাভটা করতে পারি। এক, দুই, কিভাবে ওই তত্ত্বটি সব থেকে কম খরচে উৎপাদন করতে পারি। অর্থাৎ লিস্ট কস্ট এটা হচ্ছে আমার ওই উৎপাদিত দ্রব্যটাকে উৎপন্ন করার যে ন্যূনতম ব্যয় এবং একই সঙ্গে আমার কি করে সর্বোচ্চ প্রফিট মুনাফা অর্জন হয় তারই বিষয়বস্তুকে সঙ্গে রেখে এই তত্ত্বটি তৈরি হয়েছে। এবার আমরা যেটা জানব সেটা হচ্ছে যে ওয়েবারের এই তত্ত্বের কোনো একটি শিল্প অবস্থানকে সুনিশ্চিত করার জন্য মূলত সেই শিল্পের মালিকের উদ্দেশ্যে এটি প্রদান করা হয়েছে। অর্থাৎ
কোনো একটা শিল্প কোন ভৌগোলিক অবস্থানে গড়ে উঠলে মালিক সব থেকে বেশি মুনাফা এবং সবচেয়ে কম ব্যয় সাধন করতে পারবে তা এখানে বলা আছে। তিনি তিনটে মূল ভিত্তিকে এখানে তুলে ধরেছিলেন যাতে মালিক সবচেয়ে কম ওই দ্রব্যটার প্রতি ব্যয় করতে পারে। এক নম্বর হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট, দু নম্বর লেবার কস্ট, তিন নম্বর অ্যাগ্লোমারেশন কস্ট। অর্থাৎ পরিবহন ব্যয়কে আমাকে কম করতে হবে, শ্রমিকের মজুরিকে আমার যতখানি পারা যায় কম করতে হবে, এবং অ্যাগ্লোমারেশন হচ্ছে শিল্পের সমাবেশের ভিত্তিতে আমাকে ওই দ্রব্যটির দাম মানে ওই দ্রব্যটির উৎপাদিত ব্যয় কম করতে হবে। তো আমি এই তিনটে ওয়েবারের মূল মন্ত্রতে ঢোকার আগে সব জায়গায় কিন্তু এই তিনটে জিনিস কম করা যাবে না, কারণ সব জায়গায় সে পরিস্থিতি নেই। একটা জায়গায় পরিবহন ব্যয় কোনো মতেই কমবে না, উন্নত জায়গায় পরিবহন ব্যয় কমবে না। তোমার কথা শুনে কোনো ট্রাক কোনো দিনই ভাড়া কমাবে না, কারণ একটা ট্রাকের হয়তো একদিনে 4-5টা অফার আসছে, তাই ও কোনো দিনও কমাবে না। বা লেবার কস্ট, লেবার পাওয়া যাচ্ছে না, তুমি আবার সেই লেবারকে গিয়ে দাম দর করছো, হবে না। আর অ্যাগ্লোমারেশনের ফলে তুমি আনবে, অ্যাগ্লোমারেশন আগে তুমি করো, শিল্পের সমাবেশ আগে তুমি আনো, তারপরে তুমি ভাববে অ্যাগ্লোমারেশন কস্ট কী করে কমানো যায়। তো ওয়েবার এই তিনটে বিষয়কে নির্ধারণ করার সময় বলেছেন, কিছু কিছু অনুমানের ওপর ভিত্তি করেছেন যে এই কটা জিনিস যদি বাস্তবে ঠিক থাকে তাহলে এই তিনটে জিনিস কার্যকরী হবে। তো আমি এবার আলোচনা করব ওয়েবারের তত্ত্বের কিছু অনুমান সমূহ। তাহলে অনুমান সমূহগুলো এবার জানা যাক। প্রথম, ওয়েবার বলছে যে শিল্প সেখানেই গড়ে উঠবে যেখানকার অঞ্চলটি এক অভিন্ন হবে। অর্থাৎ অঞ্চলটিতে ভৌগোলিকভাবে কোনো বৈচিত্র্য থাকবে না, অর্থাৎ এটি উঁচু জায়গা, এটি নিচু জায়গা, এটি বন্ধুর জায়গা, এইরকম থাকবে না। অঞ্চলটিতে রাজনৈতিক শক্তির কোনো প্রেসার থাকবে না। অঞ্চলটিতে মানুষজন একই সম্প্রদায়ের অধীন থাকবে, অর্থাৎ রেস সেম হবে, সম্প্রদায় একই হবে, এবং তাদের কারিগরি দক্ষতাও সমান হবে শ্রমিকের। তো এটা আমরা একে লিখব, 1 নাম্বার। কিন্তু তুমি একটু বুঝতেই পারছো দেখে যে শ্রমিকের মজুরি এক হবে সবার, এটা একটু কেমন লাগছে, সমালোচনা এটি পরিষ্কার হয়ে যাবে মনে হচ্ছে। তো 2 নাম্বার, তোমরা বলবে যে শিল্পতে যে কাঁচামালের প্রয়োজন হবে সেটি, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যে কাঁচামালগুলি শিল্পের দরকার লাগবে সেটি দুটি রকমের হতে পারে। এক হচ্ছে সর্বত্র প্রাপ্ত, আর 2 হচ্ছে কেন্দ্রীভূত বা ভৌগোলিকভাবে নড়বে না। সর্বত্র প্রাপ্ত তুমি যে কোনো জায়গায় পেতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। জল এবং বাতাস এক্সাম্পল। আর প্রকৃতি দত্ত বা ভৌগোলিকভাবে এই জিনিসটা মানে তোমাকে ওখানেই যেতে হবে জিনিসটা পেতে গেলে, অর্থাৎ ক্ষয়িষ্ণু সম্পদ, আকরিক লোহা, কয়লা, এগুলো।
একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, একটা প্রসঙ্গ আনার জন্য, যে প্রকৃতিতে যাদের নাম নাকি ছোট তারা নাকি ভারী। তা বলছে লোহা, দুটো অক্ষরের সমন্বয়, তা বলছে এ ভারী। আর বাবা মা নাম দিয়েছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তো এরা হচ্ছে হালকা। যাক, ওটা অপ্রাসঙ্গিক এক জিনিস। তো এ দুটো আমরা জানলাম। এবার আমরা 3 নম্বর জানব, শ্রমিকের মজুরি কিন্তু নির্দিষ্ট হবে, সবাই ইকুয়াল মজুরি পাবে, রাম শ্যাম সবাই। এটা আমরা 3 নম্বরে লিখছি। 4 নম্বর আমরা কি বলবো, পরিবহন ব্যয়টা ওজন এবং দূরত্বের সঙ্গে সমানুপাতিক। ওজন বাড়লে, পরিবহন দূরত্ব বাড়লে মানে ব্যয়টাও বাড়বে। অর্থাৎ ওজন যদি বাড়ে ব্যয় বাড়বে, ডিস্টেন্স বাড়লে ব্যয় বাড়বে। তো এইগুলোকে কেন্দ্র করে আমরা জানছি যে এই যে ওয়েবারের অনুমানগুলিকে তিনি আশ্রয় নিয়েছেন, এইগুলোকে মুদ্রা কথা হিসেবে ওই 3টে যেটা আমি আগে আলোচনা করলাম, অর্থাৎ যেখানে পরিবহন ব্যয়টা ন্যূনতম, যেখানে শ্রমিকের মজুরি ন্যূনতম, যেখানে একাধিক শিল্পের একত্র সমাবেশ অর্থাৎ অ্যাগ্লোমারেশন ঘটেছে, ওয়েবারের মতে এই সমস্ত অনুমানের উপর ভিত্তি করে সেখানেই শিল্পের প্রকৃত অবস্থান লক্ষ্য করা যাবে। তাহলে আমরা প্রথমেই পড়েছিলাম যে ওয়েবার 3টি শর্তের কথা বলেছিল একটি শিল্পের মালিককে। সেই 3টি শর্ত ছিল ট্রান্সপোর্ট কস্ট, লেবার কস্ট এবং অ্যাগ্লোমারেশন কস্ট। তো আমরা এবার সেই প্রথম শর্তটি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট। তাহলে পস্টুলেশন অর্থাৎ নির্দেশক বা শর্ত, আমরা ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট নিয়ে আলোচনা করব আমরা। ঠিক আছে, ওয়েবারের মতে পরিবহন খরচ 2 রকমের হতে পারে। একটা হচ্ছে কাঁচামালকে শিল্প কারখানায় নিয়ে আসার পরিবহন খরচ, অ্যাসেম্বলি কস্ট। আরেকটি উৎপাদিত দ্রব্যকে বাজারে প্রেরণ করার খরচ, মার্কেটিং কস্ট। তাহলে কি বললাম, ওয়েবারের মতে 2 প্রকারের কস্ট ট্রান্সপোর্ট কস্ট হতে পারে। ওয়ান ইজ দ্য অ্যাসেম্বলি কস্ট, আনাদার ইজ দ্য ট্রান্সপোর্ট কস্ট, মার্কেটিং কস্ট। তো এই যে উৎপাদিত দ্রব্যটি বা শিল্প কারখানাটি কোথায় গড়ে উঠবে, কোথায় ট্রান্সপোর্ট কস্ট ন্যূনতম হবে, আমরা তো জানি না। আমি যদি উৎপাদিত দ্রব্যটি মার্কেটে পাঠানোর কস্টটাকে না দিতে চাই, দ্রব্যটি যদি আমি উৎপাদিত একদম বাজারে গড়ে তুলি, তাহলে আমাকে উৎপাদিত দ্রব্যের মার্কেটে প্রেরণের টাকাটা দিতে হবে না। আমি যদি শিল্প কারখানাটি কাঁচামালের উৎস অঞ্চলে গড়ে তুলি, তাহলে আমাকে কাঁচামালকে আমার কারখানায় আনার টাকাটা দিতে হবে না, কারণ ওখানেই আমার কারখানা গড়ে উঠেছে। কিন্তু এটা কি আমি আমার মতানুযায়ী আমার ইচ্ছা মতো করব? তাহলে কিন্তু আমি লস খাবো, কারণ এটার নাম হচ্ছে ম্যাক্সিমাম প্রফিটের তত্ত্ব এবং লিস্ট কস্টের তত্ত্ব। সুতরাং এইটা নির্ধারণ করবে যে ওয়েবার এখানে সেই কনসেপ্ট নিয়ে এলো, তার নাম হচ্ছে ম্যাটেরিয়াল ইন্ডেক্স, পণ্য সূচক বা বস্তু নির্ভর সূচক, এমআই। ম্যাটেরিয়াল ইন্ডেক্স এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে কেন্দ্রীভূত কাঁচামালের ওজন বাই উৎপাদিত
দ্রব্যের ওজন। অর্থাৎ কেন্দ্রীভূত কাঁচামালের ওজনকে যদি আমরা উৎপাদিত দ্রব্যের ওজন দিয়ে ভাগ করি তাহলে আমরা ম্যাটেরিয়াল ইন্ডেক্স পাবো। এইটার প্রাসঙ্গিকতা হচ্ছে এর থেকে প্রদত্ত মান আমাকে বলে দেবে পরিবহন খরচ কোথায় কম হবে, কোন জায়গায় গড়ে তুললে, বাজারে গড়ে তুললে না কেন্দ্রীভূত কাঁচামাল অর্থাৎ কাঁচামাল যেখানে আছে সেই উৎস অঞ্চলে গড়ে তুললে। তাহলে আমরা এবার এই ট্রান্সপোর্ট কস্টের এই ম্যাটেরিয়াল ইন্ডেক্সের সাপেক্ষে আমরা সেই মানগুলোকে দ্বারা চিহ্নিত করতে চেষ্টা করি যে কোথায় ইন্ডাস্ট্রি কিভাবে গড়ে উঠতে পারে আর এ কি মান দেবে। এমআই 3 প্রকারের মান দিতে পারে। একটা হচ্ছে গ্রেটার দ্যান 1, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে লেস দ্যান 1। এই 3টে মান এমআই দিতে পারে। দেখো গ্রেটার দ্যান 1 কি করে ওই সূত্রতে হবে। ধরা যাক কেন্দ্রীভূত কাঁচামালের ওজন হচ্ছে 4 টন, এখান থেকে উৎপাদিত দ্রব্য হচ্ছে 2 টন। কাটাকাটি করলে এটা গ্রেটার দ্যান 1 বেরোবে। সুতরাং 4 টন জিনিস এনে আমি যদি 2 টন জিনিস পাই তাহলে আমাকে আনার পরিবহন খরচটা যা দিতে হচ্ছে 4-এর জন্য, আর উৎপাদিত দ্রব্যটা আমাকে কিন্তু 2-এর জন্য আমি পাচ্ছি। আমি 4-এর জন্য খরচ করব, পাবো 2, তাহলে আমার লস হবে। তাই এখানে যেখানে গ্রেটার দ্যান 1 বেরোবে এমআই, সেখানে ওয়েবার বলছে সেই শিল্পটি কাঁচামালের কাছে গিয়েই গড়ে তোলো। নেক্সট হলো যখন আমাদের, আমি থার্ডটাকে আগে বিশ্লেষণ করছি, ফার্স্টটা বললাম এবার থার্ড বলছি। যখন আমাদের লেস দ্যান 1 বেরোবে এমআই অর্থাৎ 1-এর কম, তখন আমরা সেই দ্রব্যটি বাজারে গিয়ে গড়ে ওঠাটাই বেটার। আর যখন এমআই 1 হবে তখন হয় উৎপাদিত দ্রব্যের বাজারে গড়ে তোলো আর না হয় কাঁচামালের স্থানে গড়ে তোলো, যে কোনো এক জায়গায় গড়ে তুললেই হবে। এটা নির্ভর করবে কাঁচামালের চরিত্র কীরকম এবং ডিস্টেন্সটার উপরে। অর্থাৎ এমআই কিন্তু 3 প্রকারের হবে। বোঝা গেল? এটাই হচ্ছে তিনি ট্রান্সপোর্ট কস্ট হিসাবে তুলে ধরেছেন। এবার আমরা ট্রান্সপোর্ট কস্টের ক্ষেত্রে 2টি বিষয়কে জানব। একটা হচ্ছে আইসোটিম, আরেকটি হচ্ছে আইসোডাপেন। আইসোটিম, আইসোটিম আর আইসোডাপেন। আমি বললাম ট্রান্সপোর্ট কস্ট 2 প্রকারের। একটা কাঁচামালকে আনার ট্রান্সপোর্ট কস্ট, অর্থাৎ কাঁচামালকে সংগ্রহকারী যে কস্ট, আর একটা উৎপাদিত দ্রব্যকে বাজারজাতকরণের যে ট্রান্সপোর্ট কস্ট। তা এবার এই দুটো ট্রান্সপোর্ট কস্টকে পৃথক পৃথকভাবে দেখানোর জন্য যে রেখার দ্বারা তিনি এই দুটো কস্টকে পৃথক পৃথকভাবে দেখানোর চেষ্টা করেছিলেন তাদেরকে ইন্ডিভিজুয়ালি আইসোটিম বলা হয়। আর তাদেরকে একত্রিত করে যখন তিনি দেখাচ্ছেন একটি রেখা, তখন তাকে আমরা আইসোডাপেন বলবো। এটি একটি চিত্রের আকারে দেখা যাক। দেখা গেল 1 টন কাঁচামাল তুমি 1 কিলোমিটার ডিস্টেন্সে যাবে, পরিবহন দূরত্বের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এখান থেকে 1 টন কাঁচামাল 1 কিলোমিটার দূরত্বে যেতে এই যে বৃত্তটা তৈরি হলো, এই বৃত্তের সব জায়গায় পরিবহন খরচ সমান। কাঁচামালটা যখন উৎপাদিত কেন্দ্রে আসছে তখন এই যে 1 কিলোমিটার এই বৃত্ত,
2 কিলোমিটারে এই বৃত্ত, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, এই করে করে কাঁচামালটা যখন উৎপাদিত দ্রব্যে যাচ্ছে তখন কিন্তু পরিবহন খরচ কিলোমিটারের সঙ্গে সঙ্গে বাড়ছে। এই লাইন থেকে এই লাইনটা যে কোনো জায়গা থেকে সেন্টারে গেলে একই টাকা দিতে হবে। ওটা হচ্ছে, এগুলো হচ্ছে এক একটা আইসোটিম। এবার আমরা উৎপাদিত দ্রব্যকেও বাজারে আনার ক্ষেত্রেও এরকম 1 কিলোমিটার দূরে 1 টন কাঁচা উৎপাদিত দ্রব্যকে আনতে গেলে এরকম খরচ দিতে হচ্ছে একই। এবার পরীক্ষার সময় এটা আঁকার নিয়ম শিখিয়ে দিচ্ছি, অনেক ছাত্রছাত্রী ভয় পেয়ে যায়, কী ছবি রে বাবা এটা। দেখো তুমি এখানে 2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার একটা গোল বৃত্ত আঁকবে, দিয়ে 1 করে করে নেবে আর এখানে বসিয়েই এগুলোকে এঁকে দেবে, তারপরে বক্সটা টেনে দেবে। এদিকেও তাই, এদিকে 1 সেন্টিমিটারের ফার্স্ট বৃত্ত আঁকবে, তারপরে 1 সেন্টিমিটার করে করে এখান থেকে কাটা কম্পাস দিয়ে এরম করে করে সব টেনে দেবে। এবার পরীক্ষায় এই দুটো আলাদা করে আঁকলে আইসোটিম। এবার যখন তুমি আইসোডাপেন আঁকবে তখন এই যে বৃত্ত, এখান থেকে এটা 1, এখান থেকে এটা 1, এখান থেকে এটা 1, এখান থেকে এটা 1, তাহলে এখানে বসিয়ে তুমি এদিককার ফার্স্ট বৃত্তটাকে আঁকবে, তারপরে তুমি সেকেন্ড বৃত্তকে আঁকলে, তারপরে তুমি থার্ড বৃত্ত সব এখানে জয়েন করবে, তারপরে তুমি ফোর্থ বৃত্ত আঁকলে, তারপরে তুমি ফিফথ বৃত্ত আঁকলে, এরম হবে। দেখেছো কি সিম্পল ছবি এটা। এবার তুমি এই জয়েন্টগুলোকে ডটেড লাইন দিয়ে যুক্ত করে এইটা হচ্ছে, প্রথমে এঁকেছিলাম কাঁচামাল আনার পরিবহন, তারপরে আঁকলাম উৎপাদিত দ্রব্যের পরিবহন, দুটোকে যোগ করে যে লাইন হলো এটি হচ্ছে আইসোডাপেন। এইখানে দুজনার যৌথ পরিবহন ব্যয় সমান। তাহলে আশা করছি তোমরা আইসোটিম এবং আইসোডাপেন বুঝতে পেরেছো। এবার ট্রান্সপোর্ট কস্টের আমরা কিছু কন্ডিশন জানবো, যেটা ওয়েবার বলেছে। এতক্ষণ তো আমরা আইসোটিম, আইসোডাপেন, ম্যাটেরিয়াল ইন্ডেক্স ইত্যাদি জানলাম। এবার আমরা ট্রান্সপোর্ট কস্টের কিছু কন্ডিশন জানবো। ওয়েবার দুটো কন্ডিশনের কথা বলেছে, তার মধ্যে একটি কন্ডিশন আমি আলোচনা করছি, কন্ডিশন 1। এই কন্ডিশনটাই বলছে 1 র ম্যাটেরিয়াল 1 মার্কেট, অর্থাৎ যদি একটি কাঁচামাল কোনো শিল্পে প্রয়োজন হয় এবং ওই শিল্পের উৎপাদিত দ্রব্য যদি যে বাজারে বিক্রি করবে সেটি যদি একটি বাজার হয়, সেটা হচ্ছে কন্ডিশন 1। সেক্ষেত্রে শিল্প কোথায় গড়ে উঠবে তার 3টে ভিন্ন অবস্থার সৃষ্টি হতে পারে। তাহলে আমরা মাথায় রাখবো যে আমরা কন্ডিশন 1-এ অবশ্যই একটি র ম্যাটেরিয়াল আর আরেকটিখানি বাজার তাদেরকে ধরে নিয়ে বিচার করছি। সেক্ষেত্রে 3টে অবস্থার, মানে কন্ডিশন 1-এ 3টে পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নাম্বার 1, ইউবিকুইটাস র ম্যাটেরিয়াল, অর্থাৎ সেই কাঁচামালটা, যে একটি কাঁচামালের প্রয়োজন হবে সেই শিল্পে, সেটা যদি সর্বত্র প্রাপ্ত হয়, সর্বত্র লভ্য, যেখানেই করবা সেখানেই পাওয়া যাবে, তাহলে তো আমার বাজারের গড়ে তোলাটাই ভালো শিল্পটা। তাহলে উৎপাদিত দ্রব্যকে আর বাজারে পাঠাতে হবে না। তাহলে সর্বত্র লভ্য মানে কি, বাজারের কাছে শিল্পটা গড়ে তুললে ওখানেও আমি কাঁচামালটা পাবো, সর্বত্র লভ্য তো। ফলে আমি এই শিল্প যেখানে ইউবিকুইটাস র ম্যাটেরিয়াল, সর্বত্র লভ্য কাঁচামাল, সেক্ষেত্রে ওয়েবার বলেছেন শিল্প বাজারে গড়ে তুললেই সবচেয়ে বেশি মুনাফা অর্জন করা যেতে পারে। এবার আমরা সেকেন্ডে যাচ্ছি। ওই একটি কাঁচামাল যেটা লাগবে সেটি যদি লোকালাইজড, স্থানীয় কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ হয়, যেমন আমি কয়লা, লোহা এগুলো বললাম, এবং সেটা যদি পিওর র ম্যাটেরিয়াল হয়, যা আনবো তাই পাবো, কিচ্ছু বাদ যাবে না, সেক্ষেত্রে ওয়েবার কি বলেছেন? সেক্ষেত্রে ওয়েবার বলেছেন যে সেটা যদি, সেই শিল্প যদি বাজারে গড়ে তোলা যায়,
তাহলে সেই কাঁচামালটা বাজারে আনার জন্য কাঁচামালটা আনয়ন খরচ দিতে হবে। আর যদি আমরা সেই শিল্পটিকে কাঁচামালের কাছে গিয়ে গড়ে তুলি, তাহলে বাজারে উৎপাদিত দ্রব্যটিকে নিয়ে আসার খরচ দিতে হবে। তাই তুমি দুজনার যে কোনো এক জায়গায় এই শিল্প গড়ে তুলতে পারো, তোমাকে একটি ক্ষেত্রে ট্রান্সপোর্ট কস্ট দিতেই হবে, আরেকটি তোমার মাপ করে দিয়েছে। থার্ড নাম্বার হচ্ছে ইমপিওর অর ওয়েট র ম্যাটেরিয়ালস। ওই ম্যাটেরিয়ালটা যদি ইমপিওর হয়, মানে যা আনছি তার থেকে কম উৎপাদন হচ্ছে, লৌহ আকরিক নিয়ে এলাম, পিউরিফাই করে লোহাটা কম ওজন উৎপাদিত হবে, সেক্ষেত্রে ওয়েবার বলছে তুমি যদি বাজারে গড়ে তোলো তাহলে তোমাকে 2 কেজি আকরিক এনে 1 কেজি তৈরি করতে হবে, সুতরাং আনার খরচটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং সেই শিল্প তুমি যদি সেই কাঁচামালের কাছে গিয়ে গড়ে তোলো, তাহলে কিন্তু কাঁচামালের আনয়ন খরচ দিতে হচ্ছে না, কেবলমাত্র বাজারের খরচটাই দিতে হচ্ছে। তাই সেই সমস্ত শিল্প ওই ইমপিওর র ম্যাটেরিয়ালসের কাছেই গড়ে উঠবে। তো এটাই ছিল কন্ডিশন 1, যেখানে আমরা সাপেক্ষ ধরেছিলাম 1 র ম্যাটেরিয়াল অ্যান্ড 1 মার্কেট। এবার আমরা কন্ডিশন 2 বিচার করি। কন্ডিশন 2 হচ্ছে 2টি র ম্যাটেরিয়াল থাকবে এবং একটা বাজার থাকবে। আগেরটা একটা ছিল, এখন দুটো একটা। সেক্ষেত্রে ওয়েবার মনে করছে যে এতগুলো অবস্থার সৃষ্টি হতে পারে। আমি একটু অবস্থাগুলো বিশ্লেষণ করছি। সেই দুটো কাঁচামালই যদি সর্বত্র লভ্য হয়, সেই দুটো কাঁচামালই যদি সর্বত্র লভ্য হয়, তাহলে আমরা একটি বাজার থাকবে এখানে বলে দিয়েছি, তাহলে সেই শিল্পটি বাজারে গড়ে তোলাটাই বেটার, কারণ বাজারে গড়ে তুললে সেখানেও কিন্তু কাঁচামাল দুটি সে পেয়ে যাবে, যেহেতু সর্বত্র লভ্য। তাহলে এই কন্ডিশনটা আমরা বুঝতে পারলাম। আরেকটি যদি দুটো সর্বত্রর মধ্যে একটা কেন্দ্রীভূত আর একটা হচ্ছে পিওর এরাম হয়, তবুও সেটা বাজারেই গড়ে উঠবে, বাজারই হচ্ছে তাদের একমাত্র পথ প্রদর্শক। নেক্সট হচ্ছে যদি একটি সর্বত্র লভ্য হয়, আরেকটি যদি ইমপিওর অর্থাৎ ভার হ্রাসমান শ্রেণীর হয়। দুটো কাঁচামালের মধ্যে একটা হচ্ছে সর্বত্র লভ্য, আর একটা ভার হ্রাসমান শ্রেণী। তাহলে ভার হ্রাসমান শ্রেণীর কাঁচামাল যেখানেই থাকবে তাকে কোনো মতেই ট্রান্সপোর্টে আনা যাবে না, কারণ 4 টন আনলে 2 টন তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে শিল্পটি বাজার এবং ওই সর্বত্র লভ্য কাঁচামাল ছেড়ে ভার হ্রাসমান শ্রেণীর দিকে অগ্রসর হবে। অর্থাৎ ভার হ্রাসমান শ্রেণী কাঁচামাল যেখানে আছে সেখানে শিল্প গড়ে তুললেই সবথেকে বেশি লাভবান ট্রান্সপোর্ট কস্টের দিক থেকে হওয়া যাবে। এবার আমরা যাচ্ছি, দুটো কাঁচামালের যদি একটা ভার হ্রাসমান হয়, একটা বিশুদ্ধ হয়, তাহলে সেই শিল্পটাও সেই ভার হ্রাসমান স্থানে গড়ে তুললে সবথেকে বেশি লাভবান হওয়া যাবে। পরেরটা হচ্ছে দুটোই যদি পিওর হয়, দুটোই হচ্ছে পিওর, তাহলে এক্ষেত্রে আমরা বাজারকেই গড়ে তুলব। বাজারই হচ্ছে এদের একমাত্র ন্যূনতম ব্যয়ের একটি স্থান। অর্থাৎ দুটোই তোমার বিশুদ্ধ, তাহলে দুটো যদি বিশুদ্ধ কাঁচামাল হয়, তাহলে সেই এখানে গড়ে তুললেও তাকে সেই আর একটা কাঁচামালকে আনতে হচ্ছে, বাজারে পাঠাতে হচ্ছে, দুবার দিতে হচ্ছে। এখানে এই সেকেন্ড কাঁচামালের জায়গায় গড়ে তুললে ফার্স্ট কাঁচামালটা আনতে হচ্ছে, বাজারে পাঠাতে হচ্ছে, দিতে হচ্ছে। আর বাজারে গড়ে তুললে দুটো কাঁচামাল ওখানে নিয়ে এসে তৈরি করে ওখানে আর দিতে হচ্ছে না, সেই একই ব্যাপার 3 জায়গাতেই আমরা গড়ে তুলতে পারি। আর যদি দুটোই ভার হ্রাসমান হয়, একটি এবং লোকালাইজড হয়, অর্থাৎ কেন্দ্রীভূত কাঁচামাল এবং দুটোই ভার হ্রাসমান, সেক্ষেত্রে ওয়েবার ট্রাইঅ্যাঙ্গেলের ভূমিকা এনেছে। পরের বিষয় হচ্ছে আমাদের ট্রাইঅ্যাঙ্গেল। তাহলে লাস্টের যেটা ছিল যে একটি বাজার আর দুটি ভার হ্রাসমান শ্রেণীর কাঁচামাল,
সেটি থাকলে আমি কি বললাম, ট্রায়াঙ্গেল, সেটির নাম হচ্ছে ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেলের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে এই তত্ত্বে। এটি ভ্যারিগনের বল সামন্তরিক, গণিত এবং পদার্থবিদ্যায় যে বল সামন্তরিকের নিয়ম প্রযোজ্য আছে সেটি এখানে ব্যবহৃত হয়েছে। কি একটুখানি তোমরা দেখো, এই একটা চিত্র আমি এঁকেছি। এই চিত্রে আমি ধরে নিচ্ছি যে উভয় দিকে ত্রিভুজের 3টে সাইডেই 100 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, অর্থাৎ ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ এবং এখানে 2000 টন কাঁচামাল থেকে 1000 টন উৎপাদিত দ্রব্য তৈরি হয় এবং 1 টন কাঁচামাল 1 কিলোমিটার যেতে 1 টাকা খরচ হয়। এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা র ম্যাটেরিয়াল 1, এটা কিন্তু অবিশুদ্ধ, এটাও অবিশুদ্ধ, র ম্যাটেরিয়াল 2, আর এটা মার্কেট। তাহলে যদি শিল্পটা R1-এ গড়ে তোলা যায় তাহলে কি হবে দেখো, তাহলে কতটা পরিবহন খরচ তোমাকে দিতে হবে। এখান থেকে 2000 টন নিয়ে আসছি, তাহলে 2000 টন কত কিলোমিটার, 100 কিলোমিটার নিয়ে আসছি, ইন্টু 100 গুণ 1 কিলোমিটার 1 টাকা, প্লাস এটা আমি এখানে নিয়ে যাচ্ছি উৎপাদিত দ্রব্য 2000 টন গুণ 100 ইন্টু 1 টাকা, অর্থাৎ 2000 ইন্টু 100 20,000 আর 20,000 40,000 টাকা ট্রান্সপোর্ট কস্ট আমাকে বহন করতে হচ্ছে। দেখো এখান থেকে 2000 টন আনলাম, ওখানে ওর নিজের আবার 2000 ছিল, তৈরি করেছে 4000, 2000-এ 1000 উৎপন্ন হয়, 4000-এ করে ও 2000 মার্কেটে পাঠাচ্ছে। আর ওর কাছে যে 2000টা ছিল ওর কোনো ট্রান্সপোর্ট কস্ট নেই, ওটা তো শূন্য। সুতরাং এটি হচ্ছে 40,000 টাকা যদি আমরা R1-এ শিল্পটি গড়ে তুলি। এবার যদি আমরা ধরে নিই যে R2-তে আমি শিল্প তৈরি করব, তাহলে দুটোই কিন্তু অবিশুদ্ধ। তাহলে এর কাছ থেকে 2000 টন নিয়ে যেতে খরচ হচ্ছে 2000 টন ইন্টু 100 কিলোমিটার ইন্টু 1 টাকা, যোগ এখানে নিজের 2000 টনও দিল, 4000 টন থেকে 2000 টন বেরোবে, এই 2000 টন মার্কেটে প্রেরণ করতে খরচটা দাও, 2000 টন ইন্টু 100 ইন্টু 1, সেই তোমার 40,000 টাকাই হবে। অর্থাৎ R1-এ তৈরি করলে আমরা দেখেছি 40,000 টাকা পরিবহন ব্যয়, আর R2-তে ব্যয় করলেও আমরা দেখছি 40,000 টাকা পরিবহন ব্যয়। এবার আমরা যদি এই জিনিসটাকে মার্কেটে তৈরি করি তাহলে আমার কি হবে, মার্কেটে তৈরি করলে 2000 এখান থেকে ইমপিওর অবিশুদ্ধ, এখান থেকে 2000 নিয়ে গেলে 1000 তৈরি হবে, তাহলে আমি 2000 নিয়ে যাচ্ছি, সেই 2000 ইন্টু 100 ইন্টু 1 মানে 20,000, এটা থেকেও তাই কাঁচামাল নিয়ে যাবো মার্কেটে, 2000 ইন্টু 100 ইন্টু 1 20,000, সেই এখানেও 40,000 টাকা হবে। তাই আমরা বলতেই পারি যে এই যে মার্কেট R1 R2 RM-এ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু দুটো ইমপিওর কাঁচামালের একটি বাজারের এরকম হতে পারে। এবার বল সামন্তরিকের নিয়ম কি? বল সামন্তরিকের নিয়ম হচ্ছে এটা যদি যে প্রকারের ভাড়া সমান এটা সেই প্রকারেরই ভাড়া সমান, তাহলে কিন্তু দুটো সেন্টারে সেই শিল্পটি গড়ে উঠবে। নচেত সেন্টারটা যেদিকে দুটো কাঁচামালের মধ্যে যে পরিবহন ব্যয়কে কম করতে পারবে সেদিকে সরে যাবে। অর্থাৎ ওয়েবারের মতে এখানে 3টে অবস্থার সৃষ্টি হতে পারে। এক,
এরম হতে পারে। এর এ বেশি পরিমাণ সেন্টারকে আকর্ষণ করেছে, মানে এ হচ্ছে পরিবহন ব্যয় ন্যূনতম, তাই এর দিকে সরে গেছে কেন্দ্র। আর একটা সরতে পারে, ওর দিকে সরতে পারে, এর দিকে সেন্টার সরতে পারে। আর একটা সরতে পারে হচ্ছে এর দিকে সেন্টার, মার্কেটের দিকে। অর্থাৎ এরকম তিনটি অবস্থা সৃষ্টি হতে পারে। অর্থাৎ যেদিকে ইম্পিওরনেসটা, যেদিকে পরিবহন ব্যয়টাকে কম করতে পারবে সেন্টার পয়েন্ট, সেদিকে সরে যাবে। আমি এটা দেখালাম যখন দুটো সেম ডিস্টেন্স সব সেম, সেক্ষেত্রে কি হতে পারে, তাদের যে কোনো এক জায়গায় শিল্প গড়ে তুললেই হবে, অথবা মাঝখানে শিল্প গড়ে তুললে এখানে সব থেকে ভালো হবে। কিন্তু এখানে সেন্টার পয়েন্ট তিনটে সরে যাচ্ছে। এবার আমরা যাব হচ্ছে লেবার কস্ট, মজুরির সূচকে। এবার আমরা ওয়েবারের দ্বিতীয় পস্টুলেশন, নির্দেশক লেবার কস্ট সম্পর্কে জানব। ওয়েবার লেবার কস্টকে তিনটে পার্টে ভাগ করেছে। একটি হচ্ছে মজুরি সূচক, একটি হচ্ছে শ্রমগুণক, আরেকটি হচ্ছে ক্রিটিক্যাল আইসোডাপেন। তো প্রথমে আমরা যাচ্ছি মজুরি সূচকে। এটা সিম্পল জিনিস। মজুরি সূচক কাকে বলে? সেই মজুরি সূচক হচ্ছে একক প্রতি দ্রব্য উৎপাদনের জন্য, একক প্রতি একক, একক মানে সেটা যে কোনো ওজন হতে পারে, সেই দ্রব্য উৎপাদনের জন্য যে গড় মজুরি লাগে। আমি একটা দ্রব্য উৎপাদন করতে শ্রমিক বলছে পার কেজিতে আমি এত টাকা করে নেব, অ্যাভারেজ এই টাকাটা নেব, সেটাই হচ্ছে মজুরি সূচক। একক প্রতি উৎপাদনের গড় মজুরিকেই আমরা মজুরি সূচক বলবো। নেক্সট হচ্ছে শ্রম গুণক। শ্রম গুণক এটা কি? এটা যদি আমরা সিম্পল ভাষায় বুঝতে যাই, এটা হচ্ছে কোনো একটা দ্রব্যের, উৎপাদিত দ্রব্যের একক ওজন প্রতি যে কস্ট, খরচ, আর ওই কারখানায় যে পরিমাণ দ্রব্য এবং কাঁচামাল প্রেরণ করা হয়েছিল তাদের অনুপাত। অর্থাৎ দেখা গেল এক একটি প্রোডাক্টের 1 কেজিতে উৎপাদন 4 টাকা করে, আর ওই কারখানাটায় সামগ্রিকভাবে যে দ্রব্যগুলো প্রেরণ করা হয়েছিল তাদের যে উৎপাদন খরচ, তাদের যে রেশিও, অনুপাত, সেটাই হচ্ছে শ্রমগুণক। অর্থাৎ একক প্রতি মজুরি আর ওই কারখানায় পাঠানো সামগ্রিক খরচের অনুপাত। থার্ড নম্বর হচ্ছে আমরা যেটায় যাব সেটা হচ্ছে ক্রিটিক্যাল আইসোডাপেন। থার্ড নম্বরে আমরা যখন যাব সেটা হচ্ছে ক্রিটিক্যাল আইসোডাপেন। ক্রিটিক্যাল অর্থাৎ এক্ষেত্রে তোমাকে আইসোডাপেন কথাটা মনে রাখতে হবে যে কাঁচামালকে আনার আইসোটিম এবং উৎপাদিত দ্রব্যকে বাজারে পাঠানোর আইসোটিমের যৌথ, অর্থাৎ সম পরিবহন ব্যয় রেখা একত্রিত হয়ে আইসোডাপেন গড়ে তোলে। আর ক্রিটিক্যাল আইসোডাপেন কি? এটা এমনই একটি আইসোডাপেন যেখানে কাঁচামালের পরিবহন ব্যয় এবং উৎপাদিত দ্রব্যকে বাজারজাতকরণের পরিবহন ব্যয়ের সাথে শ্রমিকের ন্যূনতম মজুরি, এই নির্দেশকটি যুক্ত হয় যখন, তখন তাকে, সেই সমস্ত আইসোডাপেনকে আমরা ক্রিটিক্যাল আইসোডাপেন বলবো। তুমি বা তোমরা ট্রান্সপোর্ট কস্টের নির্ধারকগুলোকে একটু মাথায় রেখো, যেটা আমি আগে পড়ালাম, যে যেখানে ট্রান্সপোর্ট কম হবে সেখানে শিল্প গড়ে উঠছে,
আমি কিন্তু অনেক কটা কন্ডিশন দিয়ে তোমাদেরকে পড়ালাম, তুমি ক্রিটিক্যাল আইসোটাপেনটা একটুখানি মেলানোর চেষ্টা করবে। আমরা ধরে নিচ্ছি যে শিল্প এইখানে গড়ে উঠেছে এবং কাঁচামালের আনয়ন খরচ এবং উৎপাদিত দ্রব্যের বাজারজাতকরণের লাইনগুলোকে যুক্ত করে যে আইসোডাপেন, সেগুলো হচ্ছে আমরা আঁকছি। এটা ধরো 100 টাকার আইসোডাপেন, এটা 200 টাকার আইসোডাপেন, এটা 300 টাকার আইসোডাপেন। এই সেন্টারটাকে কেন্দ্র করে আমরা এই আইসোডাপেনগুলোকে আঁকলাম। আঁকার পরে ওয়েবার একটা জিনিসকে মাথায় রেখেছে এবং বলেছে যে মজুরিটা হচ্ছে ট্রান্সপোর্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ শ্রমিকের ন্যূনতম মজুরি ট্রান্সপোর্টের ওই যে কষ্টের অবস্থানগুলোকে বললাম, কাঁচামালের কাছে গড়ে উঠবে না কোথায় গড়ে উঠবে, ওগুলো সব পরিবর্তন করে দিতে পারে নিজেই। মজুরির এতটাই পাওয়ার আছে যে ইন্ডাস্ট্রিয়াল লোকেশনকে, ট্রান্সপোর্ট কস্টকে অতিক্রম করে নতুন জায়গায় শিল্প সৃষ্টি করতেই পারে। তাহলে ওয়েবার ট্রান্সপোর্ট কস্টের থেকে মজুরিকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। অর্থাৎ শিল্পটা প্রথমে এখানে গড়ে উঠেছিল, আইসোডাপেন 100 টাকা 200 টাকা 300 টাকার তৈরি হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে শিল্পটা এখান থেকে এইখানে চলে গেলে বা এইখানে চলে এলে সস্তায় মজুরি পাবে, মজুরি শ্রমিক পাচ্ছে। যদি মজুরির কম মজুরি বিশিষ্ট শ্রমিককে পেয়ে যায়, তাহলে শিল্প ট্রান্সপোর্ট কস্টের ভিত্তিতে অর্থাৎ আইসোডাপেনের ভিত্তিতে যেখানে গড়ে উঠেছিল সেখান থেকে স্থান পরিবর্তন হবে। অর্থাৎ শিল্প এখান থেকে এখানে চলে যেতে পারে যদি এই দুইয়ের মধ্যবর্তী জায়গায় বা এই জায়গাটা যেখানে আমি গোল গোল করেছি এখানে যদি মজুরি সস্তা পেয়ে যায়, সস্তায় শ্রমিক পেয়ে যায়, মজুরি সস্তা না, শ্রমিক সস্তায় পেয়ে যায়, তাহলে শিল্প আইসোডাপেনকে ভুলে গিয়ে সস্তার শ্রমিকের মজুরি বিশিষ্ট স্থানে স্থানান্তরিত হয়, যাকে ওয়েবার ক্রিটিক্যাল আইসোডাপেন বলে আখ্যায়িত করেছেন। এবার আমরা লাস্ট পস্টুলেশন অর্থাৎ লাস্ট নির্দেশকে যাব, সেটা হচ্ছে অ্যাগ্লোমারেশন অর্থাৎ শিল্পের একত্র সমাবেশ। ওয়েবারের মতে শুধুমাত্র যে ট্রান্সপোর্ট কস্ট বা মজুরির শ্রমিকের মজুরি কম হলে সেখানে শিল্প গড়ে উঠবে তা নয়। ওয়েবারের মতে যেখানে শিল্পের একত্র সমাবেশ লক্ষ্য করা যাবে সে সমস্ত জায়গাতেও কিন্তু শিল্প উৎপন্ন হলে সেখানে তোমার ন্যূনতম ব্যয় হতে পারে। তো সেটা কি করে হলো দেখা যাক। বিভিন্ন শ্রমিকের মজুরির এই যে সস্তায় শ্রমিক পেতে গিয়ে বিভিন্ন স্থানে প্রথমে ক্রিটিক্যাল আইসোডাপেন ছড়িয়ে যাবে। অর্থাৎ এখানে একটা ক্রিটিক্যাল আইসোডাপেন সৃষ্টি হলো, এখানে একটা ক্রিটিক্যাল আইসোডাপেন সৃষ্টি হলো, এখানে একটা ক্রিটিক্যাল আইসোডাপেন সৃষ্টি হলো। শ্রমিকের মজুরি সস্তা পেতে মোট পরিবহন ব্যয়রেখা বিশিষ্ট এলাকা। আমার তো এমন হবে না যে এই জায়গাটায় শ্রমিকের মজুরি এক পাবো, এতখানি এরিয়াটায় আমি সেটা দিয়ে খাবো, কারণ শ্রমিক কোনোদিনই বেশি টাকা পরিবহন খরচ দিয়ে কম টাকা রোজগার করতে আসবে না। সুতরাং শ্রমিকের মজুরি লাঘবের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে এরকম বিক্ষিপ্তকারে ক্রিটিক্যাল আইসোডাপেন গড়ে উঠেছে। অর্থাৎ যখন ক্রিটিক্যাল আইসোডাপেনগুলো এইরকম হবে, এদের সঙ্গমস্থলে তিনটে বৈশিষ্ট্যই থাকবে। এই তিনটে বৈশিষ্ট্যের এখানে তখন যদি শিল্প গড়ে তোলা যায় তাহলে সব থেকে কম টাকা ব্যয় করে বেশি লাভবান হতে শ্রমিকরা, এই শিল্পের মালিকরা অবশ্যই সক্ষম হবে। তাই ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশন হচ্ছে ওয়েবারের শেষ এবং তৃতীয় নির্দেশক। এবার আমরা সমালোচনায় আসব।
সমালোচনার ক্ষেত্রে প্রথমেই যেটা আমরা বলবো যে ওয়েবার অনুমান করেছিল যে শ্রমিকের কারিগরি দক্ষতা এবং শ্রমিকের মজুরি সমান হবে। বাস্তব ক্ষেত্রে কিন্তু সমস্ত মানুষের, সমস্ত শ্রমিকের কারিগরি জ্ঞান একই হতে পারে না। সুতরাং এটি একটি সমস্যার সমালোচনার সম্মুখীন হয়েছে। শ্রমিকের কারিগরি জ্ঞান অনুযায়ী শ্রমিকের মজুরি নির্ধারিত করা হয়ে থাকে বাস্তবে। সেকেন্ড, আমরা যেটা জানব যে ওয়েবার বলেছেন যে বাজার হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার থাকবে। কলকাতার চালপট্টি, সোনাপট্টি, বিভিন্ন রকম জায়গায় একটা জিনিসের সেম দাম হয়ে যাচ্ছে পরপর, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাজার পূর্ণাঙ্গ প্রতিযোগিতা থেকে অন্যত্র স্থানান্তরিত হয়। কারণ সরকারি পরিকাঠামো, সরকারি নীতি, এইগুলো কোনো শিল্পের অবস্থানের ক্ষেত্রে কী ভূমিকা পালন করে তার কোনো ভূমিকায় ওয়েবার দেখাতে পারেনি। এছাড়া কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটি শর্ট কোশ্চেন খুবই আসে, সেটা হচ্ছে ব্রেক অফ বাল্ক পয়েন্ট। অর্থাৎ আমরা বলছি যে পরিবহন ব্যয় দূরত্বের সঙ্গে সমানুপাতিক। আমি যদি যানবাহনের মাধ্যমে এখান থেকে আমরা দার্জিলিং যেতে গেলে আমরা এখান থেকে এনজিপিতে নামলাম, এখান থেকে ডাইরেক্ট আমাদের দরকার গেলো শিয়ালদা থেকে বা হাওড়া থেকে ট্রেন ডাইরেক্ট এনজিপিতে নামালো, একটি নির্দিষ্ট রেল পরিবহন ব্যয় নিল। সেখান থেকে আমরা টয় ট্রেন বা গাড়ি করে গেলাম, এইভাবে দার্জিলিংয়ে পৌঁছালাম। এভাবে আমরা যতগুলো পরিবহন মাধ্যমকে চেঞ্জ করব, দূরত্ব কম থাকা সত্ত্বেও ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাবে। সম পরিবহন মানে একটা নির্দিষ্ট যানবাহনে যদি আমরা ট্রান্সপোর্ট করে যাই তাহলে কিন্তু তেমন পরিবহন ব্যয় বাড়ে না। কিন্তু তুমি যখনই কোনো একটা পরিবহন মাধ্যম চেঞ্জ করবে, অর্থাৎ ব্রেক অফ বাল্ক পয়েন্ট হবে, তখন কিন্তু এবার তার ভূমিকা কি হবে তা কিন্তু এখানে কিছুই বলেননি। এছাড়াও সবসময় যে পরিবহন ব্যয়টা দূরত্বের সঙ্গে সমানুপাতিক হবে তার কিন্তু কোনো মানে হয় না। অর্থাৎ কাঁচামালের বা উৎপাদিত দ্রব্যের কোয়ালিটিও বিচার হয় যে পরিবহন ব্যয়টা কী পরিমাণ হতে পারে। কিন্তু ওয়েবারের তত্ত্বের সমালোচনা থাকা সত্ত্বেও গাণিতিকভাবে ওয়েবারের তত্ত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। আশা করব তোমরা এই তত্ত্বটি ভালো করে বুঝতে পেরেছ। বিচিত্র বিভিন্ন জায়গায় আছে বলেই এই তত্ত্বটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তারা এই তত্ত্বটি অবশ্যই এখান থেকে বুঝে একবার পড়ে নেবে যাতে তাদের সুবিধা হয়। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্স জানাবে তোমাদের কি সমস্যা হচ্ছে যাতে আমি সমাধান করতে পারি। আর প্রাইভেট টিউশনের জন্য অবশ্যই যোগাযোগ করবে। প্রত্যেকে ভালো থেকো। এখানেই আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম।